জি স্যার। আজকে হচ্ছে প্রথমে কিছু ম্যাথমেটিক্যাল পার্টস দেখাবো এক, সেগুলোর পরে আবার আমরা থিওরিটিক্যাল একটু আলোচনা করব। তা আগিয়ে রাখতে যাচ্ছি, যদি আপনাদের মনে করেন যে প্রবলেমও ফেস করেন, তাহলে মনে করেন যে ফিজিক্যাল ক্লাসেরও জাস্ট দেখালে প্রবলেম সলভ করে দিয়ে দ্রুত চলে যাওয়া যাবে, সেই হিসাব করে হচ্ছে কাজটা করতেছে। ধন্যবাদ আপনারা ক্লাস করার জন্য রাজি হওয়ার জন্য। সব ক্লাসে তো বন্ধ মনে হচ্ছে মোটামুটি। স্যার আমাদের ফাইনাল এক্সামের ডেট কে তাহলে পিছাবে না, যেটা আছে সেটাই থাকবে? কিচ্ছু জানি না, নোটিশ পাবেন। আমরা এই ফর্মুলাটুকু দেখেছি, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আপনারা দেখছিলেন তাই না লাস্ট ক্লাসে? এখন এই শীটটা সবাই পেয়েছেন না ম্যাথমেটিক্সের? জি স্যার। সেকেন্ড ম্যাথটা, 2 নম্বর ম্যাথটাতে যেটা বলা হয়েছে, 2 নম্বরটা থেকে আমরা শুরু করব ম্যাথমেটিক্স। আমাদের 2 নম্বর ম্যাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা কোয়ান্টিটি দেওয়া আছে, a quantity of air at 27 degrees Celsius and atmospheric pressure is suddenly compressed to half of its original volume. Find the pressure and temperature. তো আমাদের হচ্ছে প্রেসার এবং টেম্পারেচার নির্ণয় করতে বলা হয়েছে। প্রেসারের কথা, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের কথা বলা হয়েছে, তাহলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার। P2 এর মান বের করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো অ্যাডিয়াবেটিক্যাল প্রসেস কথা কোনো কিছু উল্লেখ করে নাই, আছে? উল্লেখ করেছে কিছু কোশ্চেনে? দেখেন তো। না স্যার। না স্যার। সেই ক্ষেত্রে এটার আনসারটা হচ্ছে এরকম, যখন কোনো একটা প্রসেসকে সাডেনলি হাফ করে দেওয়া হয় অরিজিনাল ভলিউমের, কিরকম সাডেনলি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস হয়। কোন মানে স্যার প্রসেস আমরা হয়? রুদ্রতাপীয় প্রসেস করছি ওইটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন তার রুদ্ধতাপীয় বলবেন না, এখন অ্যাডিয়াবেটিক বলবেন। জি স্যার। ইংলিশে বলা শিখেন। জিনিসটা হচ্ছে যে যখন কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা সিস্টেমকে সাডেনলি প্রেসারাইজ করে হাফ বা ডাবল করে দেওয়া হয়, যখন স্লো প্রসেস হয়, স্লো প্রসেসে অ্যাকচুয়ালি আমাদের তেমন পরিবর্তন আসে না, সম্পূর্ণ ইকুইলিব্রিয়ামে থাকে। কিন্তু যখন আপনাদের সাডেনলি করা হয় তখন ভলিউম অর্ধেক হয়ে গেলে সেটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়। এই যে বলা আছে, ডিউরিং সাডেন কম্প্রেশন দ্য প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক। তাহলে আমাদের সূত্র কি ছিল? আমরা শিখে আসছি পিভি গামা, পি ভি গামা শিখে আসছি। দেন দুইটা থাকলে একটা হবে কত? পি ওয়ান আর একটা হবে ভি ওয়ান, বাকিটুকু কত হবে? পি টু ভি টু গামা, ভি টু গামা। তাহলে আপনার প্রেসার প্রথমটা পি ওয়ান ইকুয়াল টু কত? 1 অ্যাটমসফিয়ার। ভলিউমের মান ভি ওয়ান ইকুয়াল টু ভি, এবং ভি টু হচ্ছে কি? সাডেনলি কম্প্রেস টু হাফ, তার মানে ভি টু ইকুয়াল টু হচ্ছে কত? ভি ডিভাইডেড বাই টু। ভি টু এর মান কত? ভি ডিভাইডেড বাই টু। এখন সূত্র অনুযায়ী আপনারা মানটা বসাবেন, পি টু এর মান বের করবেন, পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু। ক্যালকুলেশনের জন্য এত কিছু করার দরকার হয় না, ক্যালকুলেশনটুকু সিম্পল। কিন্তু খেয়াল করবেন যে জিনিসটা, গামা শুধুমাত্র ভি ওয়ান এবং ভি টু এর উপরে, এখানে এই লাইনটা খেয়াল করেন, ঠিক আছে? তাহলে পি ওয়ান এর মান কত আমাদের? ওয়ান, ওয়ান ইন্টু ভি ওয়ান এর মান কত? ভি, ভি টু এর মান কত? ভি বাই টু, টু দি পাওয়ার 1.4। তাহলে আপনাদের কাছে ভি ভি কাটাকাটি চলে যায়, থাকবে কি? শুধুমাত্র টু। তাহলে টু টু দি পাওয়ার 1.4। সরি।
ক্যালকুলেটর আছে? সামনে ক্যালকুলেটর থাকলে 2 টু দি পাওয়ার 1.4 করে দেখেন, ভ্যালু আসবে 2.63। জি স্যার, এটা আসছে। 2.63 অ্যাটমসফিয়ার আসবে ভ্যালু। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, যদি প্রসেসটা অ্যাডিওবেটিক না হতো তাহলে কি সূত্র ডিফারেন্ট হইতো? হ্যাঁ, আইসোথার্মালে তো এই প্রসেস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইসোথার্মালের জন্য তো এই সূত্র না। আইসোথার্মালের জন্য হচ্ছে আপনার P1 V1 = P2 V2। জি স্যার, বুঝতে পারছি স্যার। আইসোথার্মালে এটা না, ঠিক আছে? হ্যাঁ, গেল। এবার একটা গেল হচ্ছে আমাদের কি প্রেসার বের করছি। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল টেম্পারেচার বের করা। তাহলে টেম্পারেচারটা টেম্পারেচারটা কিভাবে বের করব? আমরা টেম্পারেচারটা যখন বের করতে যাব তখন সূত্র কোনটা আসবে? T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। তাহলে সেখানে আমরা কার মান বের করব? T2 এর মানটা বের করব, T2 টু দি পাওয়ার 1.4 গামা মাইনাস 1। পার্থক্য যেটা, এখানে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া টেম্পারেচার কত দেওয়া? 27 ডিগ্রি সেলসিয়াস। আর এই টি দ্বারা কিন্তু ক্যালভিন স্কেলকে বোঝানো হয়। তাহলে কি করতে হবে আপনাকে? 27 এর সাথে কত যোগ করতে হবে? 27 এর সাথে 27 প্লাস 273 ক্যালভিন স্কেলে নিতে হবে, তাই তো? তাহলে 300 ক্যালভিন গেল। তাহলে T1 এর মান যদি 300 ক্যালভিনে আসে, T2 এর মানটাও কিসে আসবে? বসালে ক্যালভিনে আসবে। সেটার থেকে যদি আবার ডিগ্রি সেলসিয়াসে নিতে হয় তাহলে কি করতে হবে? এটার থেকে এই ভ্যালুটার সাথে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস কত করতে হবে? 273 মাইনাস করে দিতে হবে। 273 মাইনাস করে দেন, তাহলে আপনাদের ভ্যালুটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি জিনিসটা? জি স্যার। স্যার একটা কোশ্চেন জি ছিল যে স্যার। স্যার T2 এর মানটা যদি আমরা ক্যালভিনে রেখে দিই অ্যানসার কি হবে নাকি? হ্যাঁ, T2 এর মান এটা আমি বলতাম এখন। আপনাদেরকে ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে এমন কোনো শর্ত নাই। যদি আপনি T2 = 395.9 ক্যালভিন লিখে দেন তাহলে হয়ে গেছে। কারণ আমার কোশ্চেনে বলা হয় না আপনাকে সেলসিয়াস স্কেলে বের করার জন্য। বলেছে কোথাও? বলেনি। সো ইউ ক্যান ডু অলসো দ্যাট। ঠিক আছে, গেল। এই কোশ্চেনটাতে বলা হয়েছে এয়ার অ্যাট এনটিপি কম্প্রেস অ্যাডিয়াবেটিক্যালি। তার মানে এখানে অ্যাডিয়াবেটিক্যালি কথাটা উল্লেখ করা আছে। তাহলে সূত্র আমার কি আসবে? পিভি গামা অথবা টিভি গামা মাইনাস 1, হাফ অফ ইটস ভলিউম। তার মানে ইনিশিয়াল ভলিউম আমাদের হচ্ছে কত? V1, আর ফাইনাল ভলিউম কত? V1/2। ইনিশিয়াল টেম্পারেচার T1 কেলভিন, ফাইনাল টেম্পারেচার হচ্ছে কত? T2 কেলভিন। ঠিক আছে? তাহলে আমাদের বলা হয়েছে কি? ক্যালকুলেট দা চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে আপনাদের চেঞ্জ কতটুকু হচ্ছে সেটা বের করতে বলেছে। চেঞ্জ মানে কত? T1 এর মান আর T2 এর মানের ভিতরে পরিবর্তন কতটুকু সেটা বের করতে হবে। তাহলে T2 এর মানটা আমরা T1 কোনোটা ধরে নাই, যেহেতু এনটিপি বলছে আমরা T1 কে T1 ধরেই কাজ করা শুরু করে দিয়েছি। এবং ফাইনালি T2 এর মান আমরা বের করতে পারলাম কত? T2 এর মান বের হইলো আমাদের কাছে 1.319 T1। ঠিক আছে? চেঞ্জ ইন টেম্পারেচার মানে কত? T2 মাইনাস T1। তো T2 এর মান কত আসছে? 1.319 T1। তাহলে সেখান থেকে কোনটা বাদ যাবে? T1 টা বাদ যাবে। বাদ গেলে থাকবে কত? 0.319 T1 কেলভিন। ক্লিয়ার? জি স্যার। সিমিলার ম্যাথ আরেকটা। ড্রাই এয়ার 27 ডিগ্রি সেলসিয়াস কম্প্রেস, প্রথমে স্লোলি পরে সাডেনলি। সাডেনলি মানে কি? খুব র্যাপিডলি হলো। ফাইনাল ভলিউমের 1/3 হয়ে গেল, ইনিশিয়াল ভলিউমের 1/3 হয়ে গেল ফাইনাল ভলিউম। চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে বলা হয়েছে এবং দুই ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4। কিন্তু প্রথম ক্ষেত্রের জন্য আমাদের টেম্পারেচার চেঞ্জ হবে না, কারণ যখন স্লোলি হয় সিস্টেম এবং সারাউন্ডিংস এর টেম্পারেচারের সাথে সিস্টেমের টেম্পারেচার কি থাকে? সিস্টেমের টেম্পারেচারটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তার মানে স্লোলির জন্য আমাদের কোনো পরিবর্তন হবে না। আমাদের পরিবর্তনটা কিসের জন্য হবে? শুধুমাত্র সাডেন যেটা হবে সেটা। সাডেনটা প্রসেসটা না কি বলা হয়? আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস বলা হয় থাকে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস সূত্র কি? T2 V2 গামা মাইনাস 1 = T1 V1 গামা মাইনাস 1। T2 = T1 into V2 by V1 by V2 টু দি পাওয়ার কত? গামা মাইনাস 1। সেটা বসায় দিলেন আপনারা, সেই হিসাব করে আপনাদের ভ্যালুটা চলে আসলো। ক্লিয়ার? তাহলে সেখান থেকে T2 এর মান আসলো এবং পরবর্তীতে চেঞ্জ ইনক্রিজ কতটুকু হলো?
সেটা হচ্ছে কিভাবে দেখা গেল, ডিগ্রি সেলসিয়াসে নিলেন, ডিগ্রি সেলসিয়াসে নিলে সেটাকে কত, ওই উপরে 27 ডিগ্রি ছিল তার থেকে মাইনাস করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেলসিয়াস স্কেলের পরিবর্তন কেলভিন স্কেলের পরিবর্তন সমান হয়। সেলসিয়াস স্কেলে যদি দুইটা টেম্পারেচারের পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, কেলভিন স্কেলে সেটা 10 কেলভিন। তাহলে আপনার ডিগ্রি সেলসিয়াসে যা আসতেছে 165.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কেলভিন স্কেলেও সেটা কত, 165.165.5 কেলভিন। ক্লিয়ার আমরা সবাই? স্যার এই জিনিসটা আবার একটু বুঝলে বেটার হয় যে ক্যালভিন আর সেলসিয়াসে একই হবে। না, কেলভিন আর সেলসিয়াস স্কেল এক না। মনে করেন যে 27 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে খেয়াল করবেন, একটা আপনাকে দিলাম হচ্ছে আমি 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে পার্থক্য কত আসে, 3 ডিগ্রি সেলসিয়াস। এটা তো স্যার। বুঝছেন? আচ্ছা, এখন 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কিন্তু 303 ক্যালভিনে, ঠিক না ভুল? জি স্যার ঠিক আছে। Okay, দেখেন 30 যোগ 273 ইকুয়াল টু 303 ক্যালভিন। আর 27 মানে কত, 27 যোগ 273 তার মানে কত, 300 ক্যালভিন। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত, 303 মাইনাস 300 ক্যালভিন ইকুয়াল টু কত ক্যালভিন, 3 ক্যালভিন। খেয়াল করেন, এখন বুঝতে পারছি, তার মানে সেলসিয়াসও মাইনাস করলে সেম মান আসবে, আবার ক্যালভিনে মানে মাইনাস করলে দুইটা সেম। সেলসিয়াসের পার্থক্যটা same মধ্যবর্তী পার্থক্য আর দুইটা ক্যালভিন, ওই দুইটারই ক্যালভিন স্কেলের পার্থক্যের পরিমাণ সমান, জি স্যার বুঝতে পারছি। শুধু ইউনিট চেঞ্জ, একটাতে আসে ডিগ্রি সেলসিয়াস, একটাতে আসে হচ্ছে ক্যালভিন। স্যার যে স্যার স্লোলি Sorry. যদি বলা থাকে তাহলে স্যার যেটা কোন প্রসেস হবে স্যার? স্লোলি প্রসেস হলে হচ্ছে কি, আপনার টেম্পারেচার যদি রিমেইন কনস্ট্যান্ট থাকে তাহলে তো হচ্ছে আপনার কি, আইসোথার্মাল প্রসেস। স্লোলি হলে যদি আপনার টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট তার মানে কি, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে তো টেম্পারেচারের পরিবর্তন হয় না, হয় টেম্পারেচার না, স্যার। পরিবর্তন হয় না, তাহলে এটা আইসোথার্মাল হবে, যেটা আমরা এখন দেখব। আমাদের ম্যাথ এইগুলা দেখবেন, এটার সাথে সাথে এই যে এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে তাই না, এই দুইটা ম্যাথও করে ফেলবেন আপনারা বাসায়। এই দুইটা সলিউশন হয়তো বা ওখানে মিল আছে, ওখানে যে ম্যাথগুলো আছে ওটার সাথে আপনারা মিল পাবেন হয়তো বা, ঠিক আছে, দেখবেন। জি স্যার। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস কাকে বলা হয়ে থাকে। আইসোথার্মাল প্রসেস হচ্ছে, আমরা নর্মালি যেটা জানি যে যদি সিস্টেমের সাথে সারাউন্ডিংসটা পারফেক্টলি কন্ডাক্টিং পজিশনে থাকে, মানে সিস্টেম এবং সারাউন্ডিংস দুইটাই একটা আরেকটার সাথে কি আছে, কন্ডাক্টিং, পিওরলি কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে কি হবে, তাপের আদান প্রদান করতে পারবে, এমন যদি থাকে তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য প্রসেস, এবং সেই প্রসেসকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। এখন এটা কেন হয়ে থাকে, এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে ডান পাশে, পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম কেন, এদিকে আমাদের কি আছে, প্রেসার, এদিকে আছে ভলিউম। এখন একটা সিস্টেম তার একটা অবস্থান আছে এতে, এই অবস্থানে তার প্রেসারের পরিমাণ P1, এই অবস্থানে তার ভলিউমের পরিমাণ হচ্ছে কত, VO1। এখন আমরা প্রেসারটাকে ডিক্রিজ করতেছি, প্রেসার ডিক্রিজ করলে ওয়ার্ক ডান হবে, কিভাবে হবে, সাবস্টেন্স এট দ্য কস্ট অফ ইটস ইন্টারনাল এনার্জি এন্ড সাফারস এ ফল ইন টেম্পারেচার। মানে আমরা যদি প্রেসারটাকে কমাইতে চাই তাহলে তার ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডান কার জন্য হবে, ইন্টারনাল এনার্জির পরিবর্তনের জন্য হবে। এবং ইন্টারনাল এনার্জি পরিবর্তনটা কেন হবে বা কিভাবে হবে, সেক্ষেত্রে টেম্পারেচারটা ফল ডাউন করলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম ফার্স্ট ল থেকে, ইন্টারনাল এনার্জি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কেন, ইন্টারনাল এনার্জির ডেফিনিশনে মনে আছে তিনটা এনার্জির কথা বলা হয়েছিল, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কি এনার্জি অফ নিউক্লিয়ার এবং ইলেকট্রন। খেয়াল করেন কাইনেটিক এনার্জি কার কার জন্য হয় সেটা বলা ছিল এখানে, এই যে আমি দেখাচ্ছি। কাইনেটিক এনার্জি পরিবর্তন হয় বা কাইনেটিক এনার্জির বিষয়টা আসে কার কার জন্য, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল বা ভাইব্রেশনাল মোশনের জন্য। এখানে তিনটাই কখনো ভাইব্রেশনের মান বাড়ে যদি টেম্পারেচার বাড়ে, ভাইব্রেশনের মান কমে যদি টেম্পারেচার কমে যায়। তাহলে রোটেশনও সেম অবস্থা,
তেমনি করে এই যে পটেনশিয়াল এনার্জি ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্সেস, যদি টেম্পারেচারের পরিবর্তন হয়, যদি ভাইব্রেশনাল মোশন বাড়ে বা কমে, তার কারণবশত কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স বা বস্তুগুলোর যে অবস্থান, সেপারেশন ডিসটেন্সটা বাড়বে বা কমবে। ভাইব্রেশন বাড়লে হয়তো বা ডিসটেন্স এবং কমে যাবে, ভাইব্রেশন কমে গেলে হয়তো বা বস্তুগুলো অনেক বেশি দূরে দূরে অবস্থান করবে। তাহলে তাদের পটেনশিয়াল এনার্জিটাও কার উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। তার মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কার উপর ডিপেন্ড করে, আইসোথার্মালে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে মেয়ার্স রিলেশনশিপের ভিতরে আছে। এখন এই যে টেম্পারেচারের পরিবর্তন হয়ে থাকে, টেম্পারেচারের কারণবশত ইন্টারনাল এনার্জি কৃত কাজ করে কার মাধ্যমে, টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে। তখন কি হয়, তখন সিস্টেম যদি সারাউন্ডিংস এর সাথে পারফেক্টলি কন্ডাক্টিং থাকে, সিস্টেম ওই যে টেম্পারেচার কমতেছে সে কি করে, সারাউন্ডিংস থেকে হিট অ্যাবজর্ব করে এবং টেম্পারেচারটাকে আগের অবস্থাতে আবার মেনটেন করে। তার মানে কি, সেম টেম্পারেচারে তারা দুজনেই অবস্থান করতে চায় বা আগের টেম্পারেচারে অবস্থান করে থাকে। এটা কার জন্য গেল, এটা গেল এ থেকে বিতে যাওয়ার জন্য। সে কোথায় গেল, এ থেকে বিতে গেল। এখন যদি সে যদি বি থেকে আবার এতে যায়, কোথা থেকে, বি থেকে যদি এতে রিটার্ন যেতে হয়, তাহলে কি করবে, সেই ক্ষেত্রে কি করবে, যেই পরিমাণ হিট সে অ্যাবজর্ব করছিল বাইরে থেকে নিছিল, এই প্রসেসে কি পরিমাণ হিট সে কি করছিল, অ্যাবজর্ব করছিল, আর একই পরিমাণ হিটটা কি করবে, সে সারাউন্ডিংস কে ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হচ্ছে, ইন্ডিয়ান এনার্জি ইনক্রিজ হচ্ছে, তার টেম্পারেচারও ইনক্রিজ হচ্ছে, তার কারণে এক্সট্রা হিট যেটা ছিল সেটা ছেড়ে দিছে। তার মানে কি, টেম্পারেচারটা আবার আগের অবস্থায় রয়ে গেছে, দ্যাট উইল রিমেইন ইন দ্য সেম কনস্ট্যান্ট। তার মানে এই প্রসেসের ক্ষেত্রে প্রথমত কি বলা হচ্ছে, প্রেসার যদি কমাতে হয়, ওয়ার্ক ডান হবে ইন্টারনাল এনার্জি পরিবর্তনের জন্য, সেটার জন্য তার টেম্পারেচার ফল করবে। সেটাকে টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য সে কি করে, সারাউন্ডিংস এর সাথে হিট অ্যাবজর্ব করে, হিট অ্যাবজর্ব করলে টেম্পারেচারটা সেম হয়। এরপরে বি থেকে আবার এতে যাওয়ার সময় কি করে, সেম প্রসেসে যে হিটটুকু নিছিল এইটুকু ছেড়ে দেয়, কোথায় ছেড়ে দেয়, সারাউন্ডিংস এর কাছে ছেড়ে দেয়। তাহলে সে আবার কি হবে, সিস্টেমটা আবার আগের টেম্পারেচারে চলে যাবে। তার মানে পুরোটা প্রসেসের সময় কি থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এবং আমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি তারা মেনে চলবে এই প্রসেসে। এন যদি না 1 হয় তাহলে শুধুমাত্র পিভি ইকুয়াল টু আরটি হয়। আর টেম্পারেচারের পরিবর্তন যেহেতু হচ্ছে না, তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো পরিবর্তন হবে না। তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান এর মান কত হবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট লটা কি ছিল, আমাদের ফার্স্ট ল ছিল কিউ ইকুয়াল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান প্লাস ডব্লিউ, u2 minus u1 প্লাস w। এখন যখন এই পরিবর্তনের মান শূন্য হচ্ছে, তার মানে কত, q ইজ ইকুয়ালস টু সরাসরি w। তার মানে আইসোথার্মালে যে পরিমাণ হিট দেওয়া হবে তার সম্পূর্ণটাই কিসে চলে যাবে, ওয়ার্ক ডানে চলে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। স্যার ইন্টারনাল এনার্জিটা কেন পরিবর্তন হয় নাই, মানে আইডিয়াল গ্যাসের জন্য? ওরে এতক্ষণ ধরে আমি কি দেখাইছি, কইছিলেন আপনি? ইন্টারনাল এনার্জি ডেফিনিশন অনুযায়ী ইন্টারনাল এনার্জি কার কার উপর ডিপেন্ড করে, স্যার টেম্পারেচারের উপরে। আর বোকা, এতক্ষণ ধরে দেখাইছিলাম। ও স্যার বুঝতে পারছি। কাইনেটিক এনার্জি ডিউ টু ট্রান্সলেশনাল রোটেশনাল ভাইব্রেশন। যদি কোনো একটা সিস্টেমের টেম্পারেচার বাড়ে তাহলে তার ওই মলিকুলস গুলোর ভাইব্রেশন বাড়ে, বা কমলে ভাইব্রেশন কমে যায়। তো ভাইব্রেশন যদি বাড়ে বা কমে তাহলে তার রোটেশনাল বা ট্রানজিশনাল মোশনও কি হবে, বাড়লে বাড়বে, কমলে কমবে। তাহলে যদি বেড়ে যায় তাহলে তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে। সেম অ্যাজ ভাইব্রেশন বাড়া বা কমার কারণবশত ইন্টারমলিকুলার স্পেস যেটা আছে, দূরত্ব, সেটার মানও বাড়ে বা কমে। তাহলে পটেনশিয়াল এনার্জির মানও বাড়বে বা কমবে। কিন্তু যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে কি তার কোনোটা চেঞ্জ আসবে, রোটেশনাল, ভাইব্রেশনাল, স্যার বুঝতে পারছি। তার মানে কি তার স্টেট পরিবর্তন হবে না, তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে না। ইন্টারনাল এনার্জি পরিবর্তন না হলে সেটার মান কত আসবে, 0। সেটা যদি 0 হয়ে যায়, কারণ কি টেম্পারেচার কনস্ট্যান্ট, সেই কারণে ওয়ার্ক ডানের পরিমাণ আইসোথার্মাল প্রসেসে সরাসরি কিউ ইকুয়াল টু ডব্লিউ, যে পরিমাণ দেওয়া হয়, হিট অ্যাবজর্ব করা হয় বা হিট রিলিজ করা, পুরোটাই ওয়ার্ক ডানে ব্যয় হয়ে যায়। যার কারণে পুরোটাই ওয়ার্ক ডানে হেল্প করতে পারছি। স্যার বুঝতে পারছি। তাহলে এটা কোশ্চেন আকারে আসতে পারে, এক্সপ্লেইন আইসোথার্মাল প্রসেস। তখন ডেফিনেশনটা দিয়ে, ওই যে প্রথম লাইনে ডেফিনেশন আছে, ডেফিনেশনটা দিয়ে নিচে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনটুকু দিয়ে দিবেন। এবার ওয়ার্ক ডান ডিউরিং অ্যান আইসোথার্মাল প্রসেস, মানে আমরা তো বলতেছি যা হিট দিচ্ছি
যা হিট নিচ্ছে সিস্টেম পুরোটা কোথায় চলে যাচ্ছে, ওয়ার্ক ডানে চলে যাচ্ছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ক ডানে যাচ্ছে কিভাবে ওয়ার্ক ডানটুকু হচ্ছে। আবার ডান পাশের ডায়াগ্রামটা দেখি আমরা। এটা একটা পিভি ডায়াগ্রাম যেখানে এ অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটা নেওয়া হচ্ছে। এ অবস্থানের সময় আমাদের ভলিউমের পরিমাণ হচ্ছে V1 আর বি অবস্থানে আমাদের ভলিউমের পরিমাণ হচ্ছে V2। তাহলে এরিয়া বের করে কিভাবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ না, এরিয়ার সূত্র কি লেন্থ ইনটু ওয়াইড তো নাকি, জি স্যার। অন্য কিছু আছে। এখন আপনি যদি ডিভি পরিমাণ ধরে নেন, এই যে দেখেন মাঝখানে ডিভি পরিমাণ একটা দাগ কাটা আছে, আছে না, ডার্ক ইয়া করা। জি স্যার। এই ডিভি পরিমাণ স্ট্রিপের জন্য আপনি ওয়ার্ক ডান বের করতে যাচ্ছেন, তাহলে আপনার ইয়া কি হবে, প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউমটুকু। আর সেটা থেকে আমরা লিমিট, বেসিক্যালি আমাদের তো ওয়ার্ক ডান বের করার কথা V1 থেকে V2 এর জন্য। এখন পুরোটার জন্য আমাদের ক্যালকুলেশন করাটা একটু কষ্টকর, সেজন্য আমরা কি করছি, এই ডিবি পরিমাণ অংশের জন্য আগে বের করতে চাচ্ছি। এই ডিবি পরিমাণ অংশ কেটে নিছি, তার উপরে ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করছি। ইন্টিগ্রেশনে কি দিছি, নিচে দিছি V1, উপরে দিছি কি আগে আমরা V2 কে দিছি। এখন আসি এই প্রসেসটা কিভাবে হবে। এরকম একটা শীট আপনাদেরকে আমি দিয়ে দেবো, পুরো ক্যালকুলেশন করা আছে। এই যে ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার দেখা যাচ্ছে। আমাদের সূত্র অনুযায়ী ওয়ার্ক ডান W ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন অফ V1 টু V2 P ইনটু DV। ওকে, এখন আইডিয়াল কেসের ইকুয়েশন কি, PV ইকুয়াল টু কত, nRT। যদি n এর মান 1 হয় তাহলে P ইকুয়াল টু কত হবে, শুধু RT। শুধু RT যদি হয়ে থাকে তাহলে শুধু P এর মান কত আসে ওখান থেকে, RT ডিভাইডেড বাই V। কত আসবে, RT ডিভাইডেড বাই V আসবে। এবার RT ডিভাইডেড বাই V যে আসলো, এই P এর মানটা ওই উপরে ওয়ার্ক ডানের ফাংশনের ভিতরে বসায় দিছে। কত বসালাম, মানে এখানে যে P, এই P এর জায়গায় আমি কোন Pটাকে বসালাম, এই P ইকুয়াল টু RT বাই V। তাহলে বসালে কি আসে আমাদের, তাহলে আমাদের W ইকুয়াল টু RT বাই V DV। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝছি? হ্যাঁ জি স্যার। এবার RT তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন হবে কার সাপেক্ষে, V এর সাপেক্ষে। তাহলে V ব্যতীত বাকিগুলা কি কনস্ট্যান্ট না, RTটাকে বাইরে বের করে দিছি, রইল কত, DV বাই V। DV বাই V কে কি লেখা যায়, 1 বাই V DV লেখা যায়। লন বি লেখা যায় পরে। লন V লিখলাম, আগে আপার লিমিট বসে পরে লোয়ার লিমিট বসে, সেইভাবে RT লন V2 মাইনাস লন V1। এই লন V2 মাইনাস V1 কে লেখা যায় আবার লন কত, V2 বাই V1 লেখা যায়। এবার এটা হচ্ছে আমার আনসার, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানের জন্য ওয়ার্ক ডান W ইকুয়াল টু কত, RT লন V2 বাই V1। পার্থক্য হচ্ছে এই লন x কে আবার লগ এ নিয়ে লিখতে হলে 2.303 লগ 10 বেজ x আকারে লেখা যায়। তাহলে সেই অনুযায়ী এটাকে কিভাবে লেখা যায়, RT 2.303 লগ 10 বেজ V2 বাই V1। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। কিন্তু তার মানে যদি আমাদেরকে শুধু ওয়ার্ক ডান বের করতে বলে, আমরা যদি এতটুকু পর্যন্ত করি আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক না ভুল? স্যার ঠিক স্যার। কিন্তু যদি আমি বলি যে না প্রুফ করেন RT ইকুয়াল টু এত, স্যার তাহলে স্যার পুরোটাই করতে হবে। তাহলে আমাদের কি ধরনের পরিবর্তন আসবে? তখন আমাদের জাস্ট একটু কাজ বেশি করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যেহেতু আইসোথার্মাল প্রসেস, সূত্র কি, P1 V1 ইকুয়াল টু P2 V2। সেখান থেকে V2 বাই V1 এর মান কত আসে, P1 বাই P2 আসে। তারপরের লাইন দেখেন কি করছি আমরা,
আরটি লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান এর মান কত? পি টু বাই পি ওয়ান বাই পি টু, আরটি লন পি ওয়ান বাই পি টু লিখে দিয়েছে, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা এখানে স্যার কখনো কি এরকম আসবে যে RT লন T2/T1 এরকম কোনো কিছু আসবে? টি টু বাই টি ওয়ান কিভাবে আসবে? টি টু বাই টি ওয়ান তো হবে না, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে টি টু বাই টি ওয়ান হয়? টি ওয়ান আর টি না টু তো স্যার। সমান, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে যদি আইসোথার্মাল না হয় সেই ক্ষেত্রে কি বসানো যাবে? আইসোথার্মাল না হলে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিকের জন্য ওয়ার্ক ডান আলাদা আছে, আচ্ছা আচ্ছা। আপনি একটু পরেই দেখবেন সেটা। ওকে, তাহলে এই একটা কোশ্চেন আমাদের গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হইতে পারে সেটা আমরা দেখতে চাচ্ছি। একটু টাইম দিবেন। পিডিএফ কই আমার? ফাইন, এটা গেল আমাদের আইসোথার্মালের জন্য যতটুকু বলা হবে সেই অনুযায়ী আনসার করবেন আপনারা। বুঝতে তো পেরে গেছেন এখন কোনটা আসলে কতটুকু পর্যন্ত আনসার করতে হবে। তারপরেরটা যেটা অ্যাডিয়াবেটিকের জন্য ওয়ার্ক ডান টুকু। অ্যাডিয়াবেটিক কার্ভটাও কি পিভি ডায়াগ্রাম, ভি1 থেকে ভি2 পর্যন্ত গেল। আমাদের ভলিউমটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, আগেরটা তো ভলিউম ইনক্রিজ হয়েছে, প্রেসার ডিক্রিজ ভলিউম ইনক্রিজ, তাহলে ওয়ার্ক ডানের পরিমাণ পি ইন্টু ডিভি। এরিয়া বা ওয়ার্ক ডান, এরিয়া এ বি বি এ, ভি1 থেকে ভি2 পিডিভি। এবার ক্যালকুলেশনটা দেখেন, ওয়ার্ক ডান W ইকুয়াল টু V1 টু V2 PdV, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের সূত্র কি হয়? PV গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে P এর মান কত? K ডিভাইডেড বাই V টু দি পাওয়ার গামা। এখানে K টাকে কনস্ট্যান্ট আকারে বোঝানো হয়েছে। তাহলে আপনি কি করবেন? এই P এর জায়গায় এই মানটা বসাবেন, K ডিভাইডেড বাই V গামা বসায় দিলাম। এরপরে কেটা কনস্ট্যান্টকে আলাদা করে দিলে ভি টু দি পাওয়ার কত হবে? মাইনাস গামা হবে। ইন্টিগ্রেশনের সূত্রটা বসে। হ্যাঁ, এরপর ইন্টিগ্রেশনের সূত্র এক্স টু দি পাওয়ার এন, সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সেই সূত্র অনুযায়ী এই যে এটা হয়। এরপরে এর নিচের টার্মটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, মাইনাস গামা প্লাস ওয়ান, এটাকে লেখা যায় ওয়ান মাইনাস গামা। সেই অনুযায়ী কে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা আলাদা করে দেওয়া হলো। তাহলে বাকিটুকু গেল, প্রথমে আপার লিমিট বসাবেন ভি2 মাইনাস ভি1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমরা বসায় দিলাম। এরপরে কে বাই ওয়ান মাইনাস গামা, ভি2 মাইনাস কমন নিয়ে কত আসে? গামা মাইনাস ওয়ান, আবার মাইনাস ভি1 মাইনাস গামা মাইনাস ওয়ান। এটাকে আবার ওয়ান বাই গামা আকারে লেখা যায়, ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, ভি1 এর জন্য একটা, ভি2 এর জন্য একটা। ফাইনাল ইকুয়েশন এরকম আসে। এখন দু জায়গায় কে দ্বারা মাল্টিপ্লাই করলে উপরে কে আসে। তা আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্র অনুযায়ী P1 V1 গামা, P2 V2 গামা ইকুয়াল টু কে। তাহলে কে জায়গায় কাকে বসানো যায়? একটাতে বসানো যায় P2 V2 গামা, আরটাতে বসানো যায় P1 V1 গামা। উপরেও V2 নিচেও V2 কমন নেওয়া যায়, তাহলে আসবে কত? V2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস গামা প্লাস ওয়ান, আবার V1 টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান। গামা গামা কাটা যায়, থাকে কত? শুধু P2 V2 মাইনাস P1 V1 থাকে। এখন আমাদের সূত্র কি?
পিভি ইকুয়াল টু এনআরটি, তো এন এর মান 1 হলে পিভি ইকুয়াল টু আরটি, তাহলে পি1 ভি1 ইকুয়াল টু কত, আরটি1, পি2 ভি2 ইকুয়াল টু আরটি2। এখানে টেম্পারেচার ডিফারেন্ট, কারণ আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারের মান ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট হয়। তাহলে পি2 ভি2 জায়গায় কে বসবে, আরটি2, পি1 ভি1 এর জায়গায় কে বসবে, আরটি1, তারপরে 1 বাই মাইনাস কমন নিয়ে গামা মাইনাস 1 লেখা যায়, কারণ এখানে 1 মাইনাস গামা ছিল, গামা মাইনাস 1 লিখলাম, 8টাকে কমন নিয়ে নিলাম, আগে ছিল টি2, টি1 এখান থেকে মাইনাস মাইনাস কমন নিয়ে প্লাস করে দিয়ে টি1 মাইনাস টি2। এটা হচ্ছে, আমি এই কোশ্চেনটাই করতে চাইছিলাম, ওই যে টি1 বা টি2 হয় কিনা। এটা হচ্ছে যে অ্যাডিয়াবেটিকের জন্য ওয়ার্ক ডান হয়, এটা ডিফারেন্ট প্রসেস। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান। এটা আসলে এরকম ভাবে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন, আমি এই ফাইলটাকে পিডিএফ করে এটা আপলোড করে দেবো, ক্যালকুলেশনের টুকু পুরোটা, তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন। ক্লাসরুমে আপলোড করবেন? হ্যাঁ, ক্লাসরুমে আপলোড করে দেবেন, অলরেডি তো দেওয়া আছেই। আমি এখানে যা লিখছি, আমি হয়তো বা লাইন বাই লাইন করেছি, এখানে হয়তো বা 2-3টা লাইন করে কম আছে, বা 4-5টা লাইন, 2-3টা করে লাইন হয়তো বা কম আছে, যেমন এখান থেকে একটা লাইন কম আছে, এটার পর একটা লাইন কম আছে, এখানে কিভাবে আসছে সেটা আমি দেখায় দিছি। তো ওই দেখানো ছাড়া তেমন কোনো কিছু পরিবর্তন নাই। ওয়ার্ক ডান আলটিমেটলি কোশ্চেনটা একটাই, ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা আসলে এটার মার্ক একটু বেশি থাকবে, আইসোথার্মাল আসলে আইসোথার্মালের মার্ক একটু কম থাকবে, এটাই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? এবার এই পার্টের জন্য আমাদের লাস্ট কোশ্চেন, অ্যাডিয়াবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেসের ভিতরে কোনটার কার্ভ বেশি খাড়া হয়? নরমালি কোশ্চেনটা থাকে অ্যাডিয়াবেটিক প্রসেস, কার্ভ অফ অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ মাচ স্টিপার দেন আইসোথার্মাল প্রসেস। তাহলে সেটা এখন আমরা কিভাবে প্রুফ করতে পারি, সেটা প্রুফ করার অপশন হচ্ছে আমাদের কাছে আইসোথার্মাল কন্ডিশনের জন্য সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করব? ডিফারেন্সিয়েট করলে আমার আসবে ডি অফ পিভি ইকুয়াল টু, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, মাঝখানে ডি অফ পিভি, এটা কোন সূত্র হয়? ইউভি সূত্র। তাহলে ইউ অনুযায়ী আগে ইউ রেখে দিলাম, ভি কে করলাম ডিভি, প্লাস ভি কে রেখে দিলাম, ইউ কে করলাম ডিপি ইকুয়াল টু 0। তারপরে পিডিভি কে বাম পাশে রাখলাম, ডান পাশে চলে গেল কত, ভিডিপি, অবশ্যই একটা মাইনাস সাইন আসবে। এবার আসেন ডিপি বাই ডিভি কেন বের করছে? আমাদের প্রসেসটা হচ্ছে যে আমরা কার্ভ দেখে হচ্ছে বলতে চাচ্ছি যে কোনটা বেশি স্টিপার। এখন কার্ভ দেখে বলার উপায়টা কি? স্লোপ থেকে। স্লোপ মানে কত? স্লোপ মানে হচ্ছে এম, সরি, স্লোপ মানে কি? এম। এম ইকুয়াল টু হয় কত? ডি ওয়াই বাই ডি এক্স। তো এখানে আমাদের এম এর মান কত হবে? এম ইকুয়াল টু কে আসবে, ওয়াই তে কে আছে, পি বাই কে হবে ডি ভি। তাহলে আমার ডিপি বাই ডিভি এর মান বের করতে হবে সব জায়গায়। সেই জন্য আমরা যখন ডিফারেন্সিয়েট করেছিলাম তখন আমরা এই ডিপি বাই ডিভিটা দেখানো ট্রাই করেছি। সেই অনুযায়ী ডিপি বাই ডিভির মান কত আসে? মাইনাস পি বাই ভি। এটা কার জন্য? আইসোথার্মালের জন্য। সিমিলারলি অ্যাডিয়াবেটিকে আপনি যখন দেখবেন, অ্যাডিয়াবেটিকের জন্য পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আবার ইউভি ফরম্যাটে করবেন, এখানে পি এর মানটা পি থেকে যাবে, কিন্তু এই পাশেরটাতে পি থাকলেও বাম পাশে আপনার ভি টু দি পাওয়ার গামা আছে ভি এর আগে, তাহলে ওখানে হইতেছে এক্স টু দি পাওয়ার এন। সেই জন্য গামা ভি গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়াল টু 0। এখানে ডিপি বাই ডিভি করলে আসলে কত? গামা পি বাই ভি। খেয়াল করেন উপরেরটা তো পি বাই ভি, নিচেরটা তো পি বাই ভি, কিন্তু নিচেরটার আগে অ্যাডিয়াবেটিকের আগে গামা গুণ করা আছে। তার মানে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যেই কার্ভটা হবে সেটা
দুটো গ্রাফ, যেমন এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ। এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট কই? এখানে এ পয়েন্টে। এই পয়েন্টে যদি আপনি স্লোপের মান নির্ণয় করেন, অ্যাডিয়াবেটিকে যে স্লোপটা নির্ণয় হয় সেটা গামা টাইমস বড় খাড়া হয়ে থাকে, বেশি হয়ে থাকে, গামা ইন্টু পি ডিভাইডেড বাই ভি। তা গামা ইন্টু পি ডিভাইডেড ভি মানে কি? সে গামা টাইমস বেশি খাড়া, কার তুলনায়? আইসোথার্মালের তুলনায়। দিস ইজ দ্য আনসার। এটা আসলে ছোট্ট করে ডিফারেন্সিয়েশন গুলো কার্ভটা দেখা দিলে আপনাদের হয়ে যাবে। কোশ্চেনটা এডিয়াবেটিকের থার্ড লাইনটা স্যার বুঝি নাই, কিভাবে আসলো এটা? ক্যালকুলেশন করেন না একটু? স্যার এই গ্রাফটা দিতে হবে না, চিত্র আসছে হ্যাঁ, মানে এটা গ্রাফটা দিতে হবে। কোন লাইন বুঝেন নাই? স্যার ওই যে থার্ড লাইনটা আপনার ক্যালকুলেশন শিটে এই থার্ড লাইন এটাই। এটা এই ডিপি বাই ডিভি এর মানটা? না স্যার এটা উপরের লাইনটা। এটার উপরের লাইনটা? আচ্ছা, বুঝেন নাই। আচ্ছা আসি, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ইউভি ফরম্যাটে। তাহলে ইউ রয়ে যাবে পি ডি, ডিফারেন্সিয়েশন কার হবে? ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা গেল, ভি টু দি পাওয়ার গামার পরে ব্র্যাকেট ক্লোজ প্লাস ভি টু দি পাওয়ার গামা রয়ে যাবে, কারণ সে ভি এর অলরেডি ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। রইল কে? রইল হচ্ছে আমাদের স্যার পি। বুঝতে পারছি স্যার। তাহলে পি এর মান কত হবে? ডি পি ইকুয়াল টু 0। এবার দেখেন ভি টু দি পাওয়ার গামা মানে কি? এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। জি স্যার বুঝতে সেভাবে পারছি। করলেন, তারপরে এখান থেকে নিচের লাইনে আসবেন যখন, এখানে ডিপি বাই ডিভি করতে পারেন আপনি। খেয়াল করেন, ডিপি সরি ডিপি বাই ডিভি করলেন, করার পরে সেটা কি হবে? ইকুয়াল সাইন দেন। এখন এটা তো বাম পাশে চলে গেছে, তাহলে মাইনাস সাইন একটা থাকবে। উপরে কি আসবে? পি ভি টু দি পাওয়ার গামা যেটা আছে সেটা আসবে, আর নিচ থেকে কে যাবে? ভি টু দি পাওয়ার গামা চলে যাবে, তাহলে কাটাকাটি গিয়ে থাকে কত? পি বাই ভি থাকবে শুধুমাত্র, আর কেউ থাকবে না। তার মানে আপনার কি হচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, গামা পি ভি সরি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর নিচে কে আসবে? নিচে আসবে শুধুমাত্র ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা। এটাই পরের লাইনে গেলে মাইনাস গামা যদি উপরে উঠে যায় তাহলে গামা মাইনাস 1 মাইনাস গামা, গামা গামা কাটা যায়, থাকে কত? ভি টু দি পাওয়ার মাইনাস গামা, যেটা পরের লাইনে আসলে আপনার ক্যালকুলেশন করলে সরাসরি এই লাইনটাতে চলে আসবে। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, আমাদের থার্মোডাইনামিক্স আর তেমন কিছু বাকি নেই, শুধু কার্নোট ইঞ্জিন আর কার্নোট থিওরিয়ামটুকু নিয়ে আমাদের কাজ আছে, যেটা আমাদের একটা ক্লাসে হয়ে যাবে। আর ইফিসিয়েন্সির ম্যাথ আমরা ওখানে ওই ক্লাসে শেষ করে ফেলতে পারবো, দেখে শেষ করতে পারবো। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে যদি এখন পর্যন্ত যে নোটিশ সে অনুযায়ী আমাদের ক্লাস কালকে থেকে হচ্ছে, তার মানে আপনাদের আগামী মঙ্গলবার ক্লাস টেস্ট হচ্ছে, সেভাবে ক্লাস টেস্টের প্রিপারেশন নেবেন। এক, ক্লাস টেস্ট শেষ হওয়ার পরে থিওরিটিক্যাল ক্লাস হবে ওই ক্লাসেই, তারপরে ক্লাস টেস্ট যতক্ষণ হওয়ার 20 মিনিট 25 মিনিট হয়ে যাওয়ার পরে ক্লাস হবে, সেই ক্লাসে আপনাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। এরপরে আমরা আমাদের মতো করে হচ্ছে আমরা ওয়েভস এর জন্য পড়াশোনা করব, সেখানে আমাদের হয়তো বা 2টা বা 3টে ক্লাস লাগবে, আমরা মোটামুটি ক্লাস আগেই শেষ করতে পারবো। আর আমার জানা মতে আপনাদের টোটাল গত সপ্তাহে একটা ক্লাস বৃহস্পতিবার ছুটির জন্য মিস গিয়েছে, তাই না? জি স্যার। আপনাদের
রবিবারের ক্লাস, মঙ্গলবারের ক্লাস যেভাবে হওয়া সেভাবে হয়েছে একটা। এরপরে আরো একটা করেছেন, সেটা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস হচ্ছে আমার ওই যে অসুস্থতার জন্য সেটাতে চলে গেল। আর একটা ক্লাস আজকে গেল, যেটা বৃহস্পতিবারে মেকআপ হিসেবে থাকলো। এরপরে যদি আমরা কোনো ছুটি পাই আমাদের রেগুলার ক্লাসের ভিতরে, সেটার পরিবর্তে আমরা প্রয়োজনে অনলাইনে সলভ করতে পারবো, বা আমাদের যে সাজেশন ক্লাসগুলো দরকার হয় সেটা চাইলে আমরা অনলাইনেও দিতে পারবো। মানে কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা বা ইয়া করা, এগুলো নিয়ে যখন আলোচনার দরকার হবে চাইলে অনলাইনে আমরা বসে করতে পারবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি কথাবার্তা? জি স্যার। জি স্যার স্যার। এখন কি থার্মোডাইনামিক্স আর কিছু পড়াবেন স্যার? তার স্যার আগে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, না আজকে আর পড়াবো না, বলেন। স্যার ওই যে ফ্লুইডের স্যার দুইটা ম্যাথে হচ্ছে স্যার আমাদের 5 আর 6 নম্বর যে ম্যাথটা ছিল, ওইটা তো স্যার একটা ছিল সেন্টিমিটার পার, একটা ছিল মিটার পারও। তো স্যার আমরা যখন চেঞ্জ করছিলাম ম্যাথ করার সময়, তখন স্যার হচ্ছে যে একটাতে করছিলাম যে স্যার 13.6 দিয়ে, আর আরেকটাতে করছিলাম স্যার 13,600 দিয়ে। স্যার ওইটা একটু স্যার একটু আরেকবার বলে দিবেন? 13.6 হচ্ছে যখন সেন্টিমিটারে ছিল, যে ম্যাথটা সেন্টিমিটারে ছিল ওই ম্যাথটার V1 V2 দুইটাই ছিল সেন্টিমিটার পার সেকেন্ডে। এই জন্য সেটাকে আর আমরা মিটারে কনভার্ট করি নাই। খেয়াল করে দেখেন 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে মানে 0.40 বা 60 এরকম সামথিং ছিল। জি স্যার, ঠিক আছে? এরকম ছিল। হ্যাঁ, তো ওই কারণে আর সেন্টিমিটারে চেঞ্জ করি নাই। তো সেন্টিমিটারের ক্ষেত্রে আপনার রো এর মান, ওই যে এইচ রো জি, পারদের রো এর মান হচ্ছে 13.6 সেন্টিমিটার স্কেলে। আর যদি আপনি মিটার স্কেলে যদি হিসাব করেন, তাহলে মিটার স্কেলে সেই পারদের মান আসে 13,600। এই জন্য 0.05 মিটার যেটা, সেটাতে আমরা 13,600 ইউজ করছি। আর যেটা আমাদের ওই যে মিলিমিটার বা সেন্টিমিটারে আছে সেটাতে আমরা 13.6 ইউজ করছি। আর জি এর মানটাও সেন্টিমিটারটাতে 981, আর যেটাতে মিটার আছে সেটাতে 9.8 ইউজ করে আমরা ম্যাথ কমপ্লিট করেছি। যেটা মিটারে আছে সেটার ভ্যালোসিটি গুলো মিটারে আছে, এই জন্য সেখান থেকে আর ওটাকে কনভার্সন করি নাই, সেটাকে আমরা ভ্যালোসিটিতেই রেখে দিয়েছি, সরি মিটারেই রেখে দিয়েছি। জি স্যার। আপনাদের স্যার তার অ্যাটেন্ডেন্স মানে বলা যায় আমাদের বলেন নিশান। ওয়েবের শিক্ষা শেষ হলে আমাদের ফিজিক্সের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে আগে আগেই স্যার। হ্যাঁ, এবার থার্মোডাইনামিক্সটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর ওয়েবটা বাকি থাকলো শুধু। হ্যাঁ যদি আমরা মঙ্গলবারে মানে আমাদের ক্লাস টেস্টটা হয়, ক্লাস টেস্টের পরে আমাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে, ওই দিনের ক্লাসেই শেষ হয়ে যাবে। কারণ ওই দিন আপনাদের ক্লাস কখন, 9:30 না? তা আপনাদের পরীক্ষা হবে হায়েস্ট 10টা পর্যন্ত, ছোট পরীক্ষা হবে 20 মিনিটের, 20 মিনিটে 20 মার্কের পরীক্ষা। তো ওই পরীক্ষাটা এবং একসাথেই হবে সবার, কেউ বাইরে যাবে কেউ ভিতরে থাকবে তা না, একসাথে পরীক্ষা হয়ে যাবে। তো ওই পরীক্ষাটা হয়ে গেলে ওই দিনে আমাদের মোটামুটি থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। তাহলে পরের যেই সপ্তাহ আছে আরো 3 সপ্তাহে 6টা ক্লাস, 6টা ক্লাসের ভিতরে একটা ক্লাস আপনাদের আরো একটা ক্লাস টেস্টে যাবে, সেটা আমরা হয়তো ঠিক করব যে আমাদের কিভাবে কি করা যায়। তারপরে অনেকের মিসিং আছে, তাদের জন্য হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে একটা, মানে সবাইকেই দেওয়া হবে অ্যাসাইনমেন্ট। যে অ্যাসাইনমেন্টটা কারো মিস গিয়েছে তাদের মিস হিসেবে কাউন্ট হবে, কারো খারাপ হয়েছে ক্লাস টেস্ট, ওইটা অ্যাসাইনমেন্টটাকে ধরে নেবেন ক্লাস টেস্ট নাম্বার 5। অ্যাসাইনমেন্টে যা পাবেন জি স্যার। সেটার মার্কটা যদি বেস্ট হয়ে থাকে তাহলে বেস্ট হিসেবে কাউন্ট হবে, আর যদি সেটা খারাপ হয়ে থাকে তাহলে সেটা খারাপ হিসেবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? গেল। এরপরে যে 5টা ক্লাস থাকবে, 5টা ক্লাসের ভিতরে আশা করি আমাদের ওয়েবস এর জন্য 3টা ক্লাস হয়তো বা লাগতে পারে, বা যদি 4টা ক্লাসও লাগবে। আর বাকি যদি কোনো এক্সট্রা 1-2টা ক্লাস লাগে ওই সাজেশন বা আলোচনা নিয়ে, সেটা প্রয়োজনে আমরা অনলাইনে সেরে নিলাম, তাহলে হয়ে গেল। একই কথাই, সিম্পল। জি স্যার। সেটাই। এখন যেটা করবেন সেটা হচ্ছে সবাই সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে বিদায় নিয়ে দিবেন। টাটা। স্যার আমাদের হচ্ছে যে ফ্লুইডের পরে সিটিটা হবে, সেটা 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 স্যার কোনটার উপর হবে? কোনটা? পরের ক্লাস টেস্টটা ফ্লুইডের পরেরটা? ফ্লুইডের পরেরটা আমি এখনো ঠিক করি নাই কিছুর উপরে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার ওই যে ল্যাবের যে ডায়াগ্রামের যে আলাদা করে পার্ট করা আছে ইমেজগুলো, সেগুলো কি স্যার লিখবো? কোন ল্যাব? কত নাম্বার? 7 নম্বর স্যার। না না না, 7 নাম্বার তো আপনি ওই এক্সপেরিমেন্ট ওই অ্যাপারেটস ইউজ করেননি, তাহলে ওগুলো কেন দিবেন?